প্রথম সফরে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া যাত্রা পরিপক্ক সিদ্ধান্ত বলছেন বিশেষজ্ঞরা। চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনার আশা। এত বড় বর্ডার বিজিবির দ্বারাই তো সবকিছু পাহারা দেওয়া সম্ভব না। আমরা এলাকাবাসী আছেই 4-5 করে থাকা হয় বিজিবির সাথে। বিজিবির সঙ্গে সীমান্তের অতন্দ্র প্রহরী সাধারণ মানুষ কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তকে সময় উপযোগী বলছেন বিশ্লেষকরা। নানা উদ্যোগেও আলোর মুখ দেখছে না রোহিঙ্গা প্রত্যাবাসন। 15 লাখেরও বেশি শরণার্থীর ভার বইছে বাংলাদেশ। টাকার বিনিময়ে মাছ ধরার ট্রলারে ঢুকছে ইয়াবা, পাচারে জড়িয়ে পড়ছে নাফ নদীর জেলেরা। 2 বছরে জব্দ 300 কোটি টাকার মাদক। লেবাননে হামলা বন্ধ নিশ্চিত করতে হবে যুক্তরাষ্ট্রকেই বলছে ইরান। ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে অর্ধশতাধিক। স্বাগত স্টার নিউজের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। ব্রাজিলের দাপুটে জয় প্রাণ ভরে উপভোগ করেছেন বাংলাদেশের সেলেসাও ভক্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর যেন হয়ে ওঠে একখণ্ড ব্রাজিল। সমর্থকরা বলছেন স্বপ্নযাত্রার এই তো কেবল শুরু। নেচে গেয়ে তারা উদযাপন করছেন ভিনি কুনিয়ার গোল। সঙ্গে প্রত্যাশা করছেন সামনের ম্যাচে আরও ভয়ঙ্কর হয়ে ফিরবে ব্রাজিল, ফিরবেন নেইমারও। ব্রাজিল ব্রাজিল যোগবনিত যোগবনিত। ভেন্যু ফিলাডেলফিয়া কিংবা সাও পাউলো অথবা রিও ডি জেনেইরো নয়, এটা ঢাকা। 1000 কিলোমিটারের দূরত্ব ঘুচিয়েছে ভালোবাসার ফুটবল। সেলেসাওদের এক একটা গোল অভিন্ন সেলিব্রেশন। ফ্লেয়ার আর রঙে রাঙা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর। প্রিয় দল ব্রাজিলের খেলা। নির্ঘুম রাত শেষে স্নিগ্ধ সকাল রাঙালো মাতেউস কুনিয়া, ভিনিসিয়াস জুনিয়ররা। পাখির চোখে সেলিব্রেশন। এই প্রভাতকে বলছেন অনন্য সাধারণ। নিঃসন্দেহে আমরা খুশি। প্রথম গেমটা আমরা ড্র করেছি, এবার ব্রাজিল 3 করেছে। আমরা তাদের দেখানোর জন্য আমরা 3 করেছি। ব্রাজিলের খেলা এই মাঠে এসে প্রথম উপভোগ করলাম, আর জিততে দেখে আরো বেশি আনন্দ। মনে রাখবেন সফলতার আগে ফাতুমে হুচট খেয়ে বের ব্রাজিলও সেম মুবারকের সাথে প্রথম করেছে। সফলতা আমগুলো নিশ্চিত। ছোট ছোট চোখে বড় বড় স্বপ্ন নিয়ে দুচোখ পাতা। হোক না প্রতিপক্ষ দুর্বল হাইতি, এবারের বিশ্বকাপের প্রথম জয় বলে কথা। আক্রমণ, গোলমিস কিংবা রক্ষণের অভেদ্য দেয়াল, প্রতিটা মুহূর্তই প্রাণ ভরে উপভোগ করেছেন এদেশের সেলেসাও ভক্তরা। রাইভালদের দিলেন আগমনী বার্তা। ওরা এসেছিল আমাদের বিজয় না দেখে পরাজয় দেখতে। ওরা মন খারাপ করে বাড়ি যাচ্ছে। আমি তাদেরকে বলবো, আপনারা ব্রাজিলের খেলায় বারংবার আসবেন এবং মন খারাপ করে বাড়ি যাবেন। তবে জব হাফ ডান। পরের ম্যাচে স্কটল্যান্ড বাধা কপালে জোগাচ্ছে চিন্তার ভাঁজ। কিন্তু এমন মুহূর্তে কে ওসব মনে রাখতে চায়? সমর্থকরা নেইমারকে মাঠে দেখলেই খুশি হয়ে যায়। ওর কাছে এক্সপেকটেশন এইটাই যে ও মাঠে নামুক, ওকে দেখলেই আমরা খুশি। ব্রাজিলের গ্রুপটা খুবই ক্রুশাল, কারণ নেক্সট ম্যাচ স্কটল্যান্ডের সাথে, এবং ব্রাজিল যদি দেখা যায় গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারে, সেক্ষেত্রে কিন্তু জার্মানির সাথে রাউন্ড অফ 32-তে পড়ার একটা চান্স আছে। বাংলাদেশের ব্রাজিল ভক্তদের বিশ্বাস, সময় যত গড়াবে এই ব্রাজিল হয়ে উঠবে আরও ভয়ঙ্কর। সঙ্গে সুপারস্টার নেইমার ফিরলে হবে অপেক্ষার সমাপ্তি, 16 কলা পূর্ণ। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। এবারে জাতীয় প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হিসাবে মালয়েশিয়াকে বেছে নেওয়া ভূ রাজনৈতিক বিবেচনা একটি পরিপক্ক সিদ্ধান্ত বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। মালয়েশিয়ায় পুরোপুরি শ্রমবাজার চালু হলে সেটি হবে দেশের জন্য বড় সাফল্য। অন্যদিকে চীন সফরেও দুদেশের বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এমন ধারণা বিশেষজ্ঞদের। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। সরকার গঠনের 4 মাস পর প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের প্রথম সফরে 2 কূটনৈতিক প্রতিবেশীকে এড়িয়ে বেছে নিলেন তৃতীয় দেশ। যাচ্ছেন বিনিয়োগ ও শ্রমবাজারের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য মালয়েশিয়ায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন মালয়েশিয়াকে প্রথম সফর হিসাবে বেছে নেওয়া ভূ রাজনৈতিক বিবেচনায় পরিপক্ক সিদ্ধান্ত। জিওপলিটিক্যাল এই রাইভালরি অ্যাভয়েড করে মালয়েশিয়াতে প্রথম বিদেশ সফরের যে সিদ্ধান্ত, আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ম্যাচিওর এবং প্র্যাগমেটিক একটা সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা বলছেন মালয়েশিয়ার শ্রমবাজার পুরোপুরি উন্মুক্ত করতে পারাই হবে সফরের বড় সাফল্য। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই শ্রমবাজার সম্পূর্ণ খুলে দেয়া মালয়েশিয়াতে, এই বিষয়ে
একটি বড় সিদ্ধান্তে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে উপনীত হতে পারেন, তো দ্যাট উড বি আ বিগ সাকসেস অফ দিস ভিজিট। 2 দিনের মালয়েশিয়া সফরের পরদিনই প্রধানমন্ত্রী যাচ্ছেন প্রথমবারের মতো চীন সফরে, যেখানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার আভাস মিলেছে। তিস্তাটা বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। চীন এই ব্যাপারে এগিয়ে আসবেন। তিস্তা ব্যারেজটা যদি হয়, কৃষিক্ষেত্রে প্রভূত উন্নয়ন সাধিত হবে, মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে। সদ্য চীন সফর থেকে আসা ডেপুটি স্পিকার বলছেন, প্রধানমন্ত্রীর সফরে গুরুত্ব পাবে বাংলাদেশের স্বার্থ। তো সেই সবার আগে বাংলাদেশ নীতির মাধ্যমে আমরা চীন সহ অপরাপর যারা বন্ধুরাষ্ট্র আছে তাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বাণিজ্যিক সহযোগিতার জন্য একটা স্পেশাল ওয়ান স্টপ সার্ভিস চালু করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরে শিক্ষা, অবকাঠামোর উন্নয়ন ও বাণিজ্যে স্বাক্ষর হবে বেশ কিছু সমঝোতা স্মারক। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। ভারতের ক্রমাগত পুশিন আর মিয়ানমারের নানামুখী সন্ত্রাসী তৎপরতার মাঝে প্রথমবারের মতো সীমান্তে বেড়া দেবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সরকারের এমন সিদ্ধান্তকে ঐতিহাসিক ও সময় উপযোগী বলছেন সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। বলেন, 2 প্রতিবেশীর চোখ রাঙানির শক্ত জবাব হবে বেড়া নির্মাণ। সীমান্ত সুরক্ষায় বিজিবির সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করার প্রয়োজন বলেও মত দেন বিশেষজ্ঞরা। ভৌগোলিকভাবে বাংলাদেশের 3 পাশে ভারত, এক অংশে মিয়ানমার। স্বাধীনতার পর থেকে বিভিন্ন ইস্যুতে সীমান্তে দেখা দেয় উত্তেজনা। তবে পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর থেকেই সীমান্ত উত্তেজনার পারদ যেন নামছেই না। প্রতিদিনই চলছে পুশিনের চেষ্টা, অন্যদিকে মিয়ানমার লিপ্ত মাদক আর মানব পাচার সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে। সব মিলিয়ে সীমান্তে 2 প্রতিবেশীর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বিব্রত বাংলাদেশ। প্রতিবেশীদের এমন বিরূপ আচরণে ক্ষুব্ধ বাংলাদেশ এবার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে বাংলাদেশের সাথে নিজেদের 93% সীমান্ত কাঁটাতারে সুরক্ষিত করেছে ভারত। তবে স্বাধীনতার 55 বছরেও নিজেদের সীমানায় বাংলাদেশ কোনো কাঁটাতারের বেড়া দেয়নি। সমস্ত মানুষ মিলিয়ে আমরা আর তাই সীমান্ত সুরক্ষায় সরকারের সিদ্ধান্তকে যুগান্তকারী বলছেন এই নিরাপত্তা বিশ্লেষক। মায়ানমারের সাথে করাটা অত্যন্ত যৌক্তিক, কারণ আমরা জানি মায়ানমার থেকে বাংলাদেশে একদিকে রিফিউজি আসছে, আরেকদিকে ড্রাগস আসছে, ইলিগাল আর্মস আসছে, এবং ওই দিক থেকে আমাদের সীমানায় এসে তারা মাইন পুঁতে যাচ্ছে আরাকান আর্মি। তো সেটা প্রতিরক্ষার জন্য যদি সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়, এটাকে ওয়েলকাম জানাতে হবে অবশ্যই। তবে সীমান্ত নিরাপত্তায় কাঁটাতারের বেড়াকেই একমাত্র সমাধান মনে করেন না এই কূটনীতিক বিশ্লেষক। শুধু কাঁটাতারের বেড়া নির্মাণ করে এই যে সমস্যাগুলো যেগুলোর কথা আমরা আলোচনা করছি, এই সমস্যাগুলোর সম্পূর্ণ সমাধান সম্ভব হবে না। এটাকে একটু স্ট্র্যাটেজিক্যালি দেখতে হবে আমাদের। সীমান্তে দুর্গম অঞ্চলের সুরক্ষায় বিজিবির শক্ত অবস্থান এবং প্রযুক্তির ব্যবহার প্রয়োজন বলেও মত দেন তারা। যদি না, আমি ঘোষণা দিলাম, একটু আইওয়াশ করলাম, কিছু কাঁটাতারের বেড়া তৈরি করলাম, অন্যদিকে ভারত কেন কাঁটাতারের বেড়া এভাবে করছে এটা নিয়ে যে একটা পাবলিক সেন্টিমেন্ট তৈরি হয়েছে, সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা যদি হয়, তাহলে সেটা হবে দুঃখজনক। স্মাগলিংয়ের জন্য বাংলাদেশে আসার ব্যাপারে যেই পাহাড়ি অঞ্চলগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়, নাফ নদী ব্যবহার করা হয়। তো পাহাড়ি অঞ্চলে আমরা কাঁটাতারের বেড়া যদি নির্মাণ করতে পারি, তাহলে কিন্তু এটা কমে আসবে। এবং কাঁটাতারের বেড়া নির্মাণের আগে সেই সীমান্ত বরাবর সড়ক তৈরি করা হয়। সড়ক তৈরি করা হলে সেই সড়কে বিজিবির মুভমেন্ট কিন্তু স্মুথ হবে। মিয়ানমার সীমান্তে কত কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণ হবে এবং ভারত সীমান্তের কোন কোন অংশকে স্পর্শকাতর ধরা হচ্ছে, সরকারকে এসব বিষয় স্পষ্ট করা প্রয়োজন বলেও মত দেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। সীমান্ত দিয়ে পশ্চিমের ঘটনা বাড়ায় উদ্বেগ ছড়িয়েছে সীমান্তবর্তী জনপদে। ফলে বিজিবির সঙ্গে দিন রাত টহলে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে বিএসএফ এর অবৈধ পুশিন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাধারণের এই অংশগ্রহণকে ইতিবাচক হিসাবে দেখছেন বিজিবি কর্মকর্তারাও। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত, বিজিবির সঙ্গে টহলে স্থানীয়রা পালাক্রমে পাহারা দিচ্ছেন বিভিন্ন এলাকা। উদ্দেশ্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন ঠেকানো।
স্থানীয়রা জানায় পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সীমান্ত এলাকায় বাড়ছে অপরিচিত মানুষের আনাগোনা। সন্দেহজন ব্যক্তিদের দেখলেই পাঠানো হচ্ছে বিজিবির কাছে। এছাড়া অনুপ্রবেশ ঠেকাতে নিজ উদ্যোগে বিজিবির সঙ্গে সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয়রা। এত বড় বর্ডার বিজিবির দ্বারাই তো সব কিছু পাহারা দেওয়া সম্ভব না, সে কারণে বাংলাদেশের জনগণ সহ বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছে বর্ডার। যদি বিজিবি 2 জন থাকে তো আমরা এলাকাবাসী আছেই 4 জন 5 জন করে থাকা হয় বিজিবির সাথে, তো রাজ্যকে পাহারা দেওয়া হচ্ছে। সীমান্তবাসীরা বলছেন অন্য সময় সীমান্তে আলো জ্বালিয়ে রাখা হলেও পুশিনের সময় বন্ধ করে দেয় বিএসএফ। এজন্য এখন আলো বন্ধ হলেই প্রতিবাদ জানাচ্ছেন তারা। ঐক্যতা একটা তৈরি হয়েছে মানুষের ভিতরে, মানুষ সবাই চাইছে যে এখন যে কোনোভাবে বিজিবিকে সহযোগিতা করতে হবে এবং এই সংকটটা মোকাবেলা করতে হবে। অবৈধ পোষণ করাকে আমরা বাধাগ্রস্ত করব, আমরা কখনই এটা হতে দেব না। সীমান্ত সুরক্ষায় স্থানীয়দের অংশগ্রহণ ইতিবাচক হিসাবে দেখছেন বিজিবি কর্মকর্তারাও। বলছেন সাধারণের এই সহযোগিতা মনোবল বাড়াচ্ছে বিজিবি সদস্যদের। সীমান্ত এলাকার জনগণ সীমান্ত এলাকার রাস্তাঘাট ভালো করে চিনে। এলাকার স্থানীয় জনগণ যখন বিজিবির সাথে থাকে অবশ্যই তখন আমাদের মনোবল বৃদ্ধি পায় এবং আমাদেরকে অনুপ্রাণিত করে। ভারতের সঙ্গে বাংলাদেশের 4427 কিলোমিটার সীমান্ত, এর মধ্যে পশ্চিমবঙ্গে 2217 কিলোমিটার। রাশেদুজ্জামান, স্টার নিউজ, মেহেরপুর। দর্শক, সীমান্ত পরিস্থিতি সবশেষ খবরাখবর জানাতে মেহেরপুর খালপাড়া সীমান্ত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, নতুন কোনো পুশিনের ঘটনা এই মুহূর্তে হয়েছে কিনা এবং সীমান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? তোহা, মেহেরপুরের 103 কিলোমিটার সীমান্ত, এর মধ্যে 6 বিজিবিতে 64 কিলোমিটার আর কুষ্টিয়া 47 বিজিবির আন্ডারে আরো 34 কিলোমিটার। অর্থাৎ এই সীমান্তের মধ্যে যে আমি যে সীমান্তে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু খালপাড়া সীমান্ত। নতুন করে গতকালের পর থেকে আর কোনো পুশিনের ঘটনা ঘটেনি। তবে যেটা এই এলাকার মানুষ যেটি বলছেন যে পুশিনের জন্য বিএসএফ এই নিরাপদ এই জায়গাটিকে বেছে নিয়েছেন, কারণ চারিদিকে ফসল, ঝোপঝাড়, বাঁশবাগান, আম বাগান সহ প্রায় 2-3 কিলোমিটার জুড়েই বিস্তীর্ণ এলাকা। আর এই সুযোগটা বিএসএফ নিচ্ছে, কারণ বিজিবি শূন্যরেখার এপার থেকে ওপারে তেমন ভাবে দেখার সুযোগ নেই আসলে তারকাটার এলাকায় কি ঘটনা ঘটছে। তাদের যে গেটটি রয়েছে সেই গেটটিও একেবারেই পুরো ফসলের ক্ষেত এবং বাঁশবাগানে ঘেরা, সেখান থেকে খুব সহজেই তারা পুশিন করাতে পারছেন। গতকালকের যে 4 জনকে পুশিন করা হয়েছিল সেই 4 জনকে যখন শূন্যরেখা থেকে 20 গজ দূরে ভারতীয় ভূখণ্ডে পাঠানো হয়, তারপরেই তারা যে হারিয়ে যায়, তারপর থেকে তাদের কোনো অবস্থান এখন পর্যন্ত বিজিবি জানতে পারেনি। তারা ওপারে আছে না এপারে অন্য কোনো জায়গা দিয়ে বের হয়ে গেছে, এরকম কোনো নিশ্চিত তথ্য বিজিবি আমাদেরকে এখন পর্যন্ত দিতে পারেনি। তবে এখানে এলাকার মানুষ যেটি বলছে যে এই বিশেষ করে গত কয়েকদিনে পুশিনের যে সংখ্যা সেটি আরো সীমান্তে আরো বেড়েছে। তারকাটার ওপারে তারা ধারণা করছে যে ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পগুলোতে হয়তোবা যাদেরকে পুশিন করা হবে তাদের অনেককে রাখা হয়েছে, কারণ মাঝে মধ্যে যে বিএসএফ এর যে টহল জটটা সেটি কিন্তু বাড়ানো হয়েছে। তাদের বড় বড় গাড়ি সেই সীমান্ত যে সড়কগুলো রয়েছে সেখানে ঘন ঘন আসছেন এবং সর্বোপরি বলা যায় গতকালকের পর থেকে বিএসএফ সদস্যরা যে কাঁটাতারের এপারে যে টহলগুলো দেয় সেই টহলে কিন্তু তারা আসেনি। অর্থাৎ তাদের ওপারে তাদের অবস্থানটা শক্ত করেছে, কিন্তু এপারে যে টহল কাঁটাতারের এপারে যে আসার বিষয়টি তারা কিন্তু অনেকটাই আসছে না বলে এই এলাকার মানুষ আমাদেরকে জানিয়েছে। তবে তারা ধারণা করছে যে দিনের বেলায় সাধারণত পুশিনের ঘটনা রাতের আধারে, মধ্যরাতে অথবা ভোরের দিকে তারা যে সীমান্তের যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো বন্ধ করে দেয় এবং এই লাইটগুলো বন্ধ করার পরেই তাদেরকে পুশিন করে এখানকার যে ক্ষেতগুলো রয়েছে অর্থাৎ যে ফসলের জমিগুলো রয়েছে সেখানে তাদেরকে ঠেলে দেয়। তারপরে আবার তাদেরকে গেট বন্ধ করে দেওয়ার পরে আবার যে লাইট সেটি জ্বালিয়ে দেওয়া হয়। এভাবেই কিন্তু গত যে কয়টি পুশিনের ঘটনা ঘটেছে এভাবেই তারা পুশিনগুলো করে আসছে। তবে গ্রামবাসী সজাগ রয়েছে। গ্রামবাসী যখনই দেখছেন যে বিজিবির সাথে টহলরত অবস্থায় যখনই দেখছেন সীমান্তের লাইট যে যখনই অফ করে দেওয়া হচ্ছে তখন তারা সজাগ হচ্ছেন এবং সেটি তারা সেই গেটের আশপাশে বিজিবি এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তারা সেখানে অবস্থান নিচ্ছেন এবং তারা কঠোরভাবে সেটি
দমানোর চেষ্টা করছেন, প্রতিরোধ করার চেষ্টা করছেন। অর্থাৎ গ্রামবাসী বলছেন কোনোভাবেই যে অবৈধ পুশিন তারা মেনে নেবেন না। যদি পুশিন করতে হয়, যদি আমাদের এই বাংলাদেশের যদি নাগরিক হয় তারা, তাহলে তারা সেই প্রক্রিয়ায় যে দেশের যে রাষ্ট্রীয় যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে যাতে পুশিন করা হয়, তাদেরকে সেভাবে পাঠানো হয়। কিন্তু রাতের আধারে বা দিনের আলোতে কোনো ধরনের পুশিন বা অবৈধ অনুপ্রবেশ এখানকার মানুষ মেনে নেবেন না। কারণ এখানে শুধু যে বাংলাদেশি মানুষকে পাঠানো হচ্ছে তা না, বেশিরভাগ রোহিঙ্গা বা ওদেশের নাগরিককেও পাঠানো হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। এই ছিল সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। রাশেদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মেহেরপুর থেকে সীমান্তের পরিস্থিতি সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। মিয়ানমারের সঙ্গে আলোচনা, আন্তর্জাতিক মহলের চাপ, নানা সংস্থার উদ্যোগেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। 9 বছর ধরে 15 লাখের শরণার্থীর ভার বইছে বাংলাদেশ। প্রতিনিয়ত রোহিঙ্গা বাড়লেও কমছে দাতা সংস্থার সহায়তা, চাপ বেড়েছে স্থানীয় জনগোষ্ঠীর ওপর। মহিবুল্লাহ মুহিবের তথ্য ও সাদেক হোসেন খোকার ছবি নিয়ে প্রতিবেদন দেখুন। 2017 সালের আগস্ট স্রোতের মতো লাখ লাখ রোহিঙ্গা প্রবেশ করে বাংলাদেশে। মিয়ানমারের সহিংস হামলার শিকার শরণার্থীদের মানবিক বিবেচনায় আশ্রয় দেয় তৎকালীন সরকার। পরের বছর 15 নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম সময়সীমা ঠিক করা হলেও কেটে গেছে দীর্ঘ সময়। আন্তর্জাতিক বহুমাত্রিক উদ্যোগের পরও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। উল্টো পূর্ববর্তীদের সূত্র ধরে নতুন নতুন রোহিঙ্গা ঢুকছে দেশে। দেখভালে প্রতিনিয়ত খরচ বাড়লেও আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির বদলে উল্টো কমেছে। বছর পর্যন্ত খেলা দেনে পারি রে আর কেমন নিরাপত্তা কি ওরা আর এখানে দেশত ফেরত যাবার ইয়ান চাই। 10 লক্ষ রোহিঙ্গা থেকে এখন বেড়ে 15-16 লক্ষ রোহিঙ্গা বর্তমানে এখানে টেকনাফে বসবাস করছে। এভাবে যদি চলতে থাকে বছরের পর বছর, তাহলে রোহিঙ্গার বোঝা আরও বাড়বে। চরম অর্থ সংকটের কথা স্বীকার করে শরণার্থী কমিশনার বলছেন, দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর লক্ষ্যে কাজ করছে সরকার। রাখাইন অঞ্চলে যে যুদ্ধ পরিস্থিতি, সেটি প্রত্যাবাসন অনুকূল নয়। সেজন্যে আমরা মিয়ানমার সরকারকে অনুরোধ করব তারা যাতে তাদের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নতি সাধন করে। আর প্রত্যাবাসনের এই ব্যর্থতা আন্তর্জাতিক মহলের উপর চাপাচ্ছেন এই রোহিঙ্গা নেতা। আজাপুরা ইন্টারন্যাশনাল কমিউনিটি বাংলাদেশ যদি যে দূর গড়াবরে দুজিয়ে কোলাবোরেট করিয়ার করতে বলি রোহিঙ্গা এতদিনে দেশ যাইতই। অর্থ সংকট আর প্রত্যাবাসনের দীর্ঘসূত্রতায় ক্যাম্প সংশ্লিষ্ট এলাকায় বাড়ছে অপরাধ, যা অভ্যন্তরীণ নিরাপত্তায় হুমকি তৈরি করছে। এ বিষয়ে আন্তর্জাতিক আদালতের রায় বাস্তবায়ন এবং দ্রুত প্রত্যাবাসন শুরুর জন্য কূটনৈতিক উদ্যোগের বিকল্প নেই বলেও মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীর জেলেরা জড়িয়ে পড়ছে মাদক পাচারে। 10 থেকে 15 হাজার টাকার বিনিময়ে মাছ ধরার ট্রলারে দেশে ঢুকছে ইয়াবা। বৈরী আবহাওয়া ও গভীর সমুদ্রপথ ব্যবহার করছে এই পাচারকারীরা। গেল 2 বছরে 300 কোটি টাকার ইয়াবা সহ বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে কোস্টগার্ড। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। নাফ নদী, এপারে বাংলাদেশের টেকনাফ আর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর। এ পথ ধরেই দেশে ঢুকছে ইয়াবার বড় বড় চালান, যা টেকনাফ থেকে ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। গেল কয়েক মাস ধরে এ পথে টহল জোরদার করেছে কোস্টগার্ড। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় প্রতিদিনই বড় অভিযান পরিচালনা করছে বাহিনীটি, যার কারণে আটকে যাচ্ছে ইয়াবার বড় বড় চালান, গ্রেপ্তার হচ্ছে মাদক কারবারিরা। পাচারকারীরা কৌশল পাল্টেছেন, প্রলোভন দেখিয়ে জেলেদের ব্যবহার করছেন ইয়াবা কারবারিরা। লোভে পড়ে এসব মাদক পাচারে জড়িয়ে পড়ছেন জেলেরাও। জানালেন মাত্র 10 থেকে 15 হাজার টাকার বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে দেশে ঢুকছেন তারা। আর কোম্পানির মাল আর বাংলাদেশের মধ্যে আনি দেয়। আরেকবার গেছিলাম, ধর একবার মাছ দুবার গেছি, 2বার মাছ ধরে খাইছি। কম বেশি জেলেরা সবাই আনে। কোস্টগার্ড বলছে গেল 2 বছরে প্রায় 52 লাখ পিস ইয়াবা
প্রায় 1 কেজি ইয়াবা তৈরির সরঞ্জাম, 5 কেজি ক্রিস্টাল মেথ সহ নানান ধরনের মাদক জব্দ করেছেন তারা। আটক করা হয়েছে প্রায় 250 জনকে। কিছু অসাধু চক্র এবং ব্যবসায়ী বিশেষ করে টেকনাফ, সেন্ট মার্টিন, কক্সবাজার উপকূল এবং আশেপাশের চরাঞ্চল ব্যবহার করে ইয়াবা, ক্রিস্টাল মেথ সহ বিভিন্ন ধরনের মাদক দেশে পাচারের চেষ্টা করে থাকে। বৈরী আবহাওয়া, রাত ও গভীর সমুদ্র সীমা ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা করছে পাচারকারীরা। যেহেতু এখানে আপনার যখন তখন সমুদ্র উত্তাল হতে পারে এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, সো এই সকল মোকাবেলার পাশাপাশি অনেক সময় দেখা যায় যে আধুনিক প্রযুক্তির সহায়তা আমাদেরকে নিতে হয়। বাংলাদেশ কোস্টগার্ড কৌশলগত পরিকল্পনা, প্রযুক্তি নির্ভর নজরদারি এবং সমন্বিত অভিযানের মাধ্যমে সমুদ্রপথে মাদক পাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে আসছে। নদী ও সাগর পথে মাদক পাচারের বিরুদ্ধে সতর্ক অবস্থানে বাংলাদেশ কোস্টগার্ড। নিবিড় সাহা, স্টার নিউজ, টেকনাফ, কক্সবাজার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে চলছে মানববন্ধন। জেলার বিভিন্ন পয়েন্টে একযোগে শুরু হয়েছে এই আয়োজন। এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাটে শুলমারি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, কর্মসূচিতে কি কি দাবি জানানো হচ্ছে এবং অংশগ্রহণকারীরা এই বিষয়ে কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। আসলে উত্তরের মানুষের দুঃখ হচ্ছে উত্তরের মানুষের দুঃখ হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা এই জেলার মানুষের দীর্ঘদিনের দাবি। এর আগে এই আওয়ামী লীগ সরকারের আমল থেকে তিস্তা মহাপরিকল্পনার কথা হয়ে আসছিল। আপনারা দেখছেন যে আসলে এর পরে বর্তমান সরকারের আমলে নির্বাচনী ইস্তেহারই ছিল যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এবং বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার 3 মাস হয়ে যাচ্ছে। এই 3 মাসেও তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা না থাকার কারণে তিস্তা পাড়ের মানুষের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে আজকে জেলার বেশ কয়েকটি পয়েন্টে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আমি আপনাকে দেখাচ্ছি ইতিমধ্যে প্রায় 4 থেকে 5 কিলোমিটারের অধিক জায়গায় তিস্তা পাড়ের যেটা সেটা মানববন্ধন আয়োজন করেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের এই আয়োজন করা হয়েছে। এই আয়োজনে এই কর্মসূচিতে কুড়িগ্রামের 2 জন সংসদ সদস্য উপস্থিত থাকার কথা হয়েছে। আমরা এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের যিনি এখানকার সমন্বয় করেছেন জি ধন্যবাদ। আমরা তিস্তা পাড়ের মানুষ বিগত 54 বছর সব সরকারই এসেছে, আমাদেরকে বলেছে এই তিস্তা পরিকল্পনা তারা বাস্তবায়ন করবে। আলটিমেটলি এই 55 বছর এটা অঙ্গীকারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমরা এবারে আশা করেছিলাম যিনি এখন দেশের প্রধানমন্ত্রী তিনি এই তিস্তা বাঁচাও আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করে এই জাতিকে কথা দিয়েছিলেন তিনি সরকারে আসলে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। কিন্তু ইতিমধ্যেই আপনি দেখেছেন পদ্মা ব্যারাজের জন্য একনেকে পাস হলেও সেখানে বরাদ্দ দেওয়া হলেও এই চলতি যে বরাদ্দ রয়েছে 26-27 সালের বাজেটে সেখানে তিস্তার জন্য কোনো বাজেট দেওয়া হয়নি। আজকে আমরা তিস্তাবাসী রংপুর বিভাগের 5টি জেলায় এই সংগ্রাম পরিষদের উদ্যোগে প্রোগ্রাম হচ্ছে। আমাদের একটাই দাবি যে মূলত দাবি তিস্তা মহাপরিকল্পনা বরাদ্দ এই বাজেটেই দিতে হবে, একনেকে পাস করতে হবে এবং তিস্তার ন্যায্য হিস্সা পানি আদায়ের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে, নতজানু পররাষ্ট্র নীতি থেকে বের হয়ে আসতে হবে, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আপনি জানেন 96 সালে আপনার পানি চুক্তি হয়েছিল। এরপরে আপনারা যে মহাপরিকল্পনা খুব দ্রুত না হয় আপনারা কি করবেন? আমরা ওই সময় নিজেরা বসে আবার সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ যে আগামী দিনে যদি আরো বড় কোনো কর্মসূচি দিতে হয় আমরা সেগুলো কর্মসূচি জি। আজকে আসলে আমরা আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে পর্যন্ত তিস্তা আসলে তেমন পানি ছিল না। আজকে এই আন্দোলনের কর্মসূচি তখন দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে তিস্তার যে রয়েছে সেই তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে এবং আমরা দেখেছি যে আশপাশের যে ফসলগুলো রয়েছে সেই ফসলগুলো মোটামুটি পানির তলে পানিতে নিমজ্জিত হচ্ছে আমরা দেখেছি। সব মিলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের যে আয়োজন সেটি কয়েক ঘণ্টাব্যাপী হবে বলে আমরা জানতে পেরেছি। এই হচ্ছে লালমনিরহাটের তিস্তা থেকে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কর্মসূচি সর্বশেষ। সাব্বির, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে তিস্তা কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাব্বির।
একজন সংসদ সদস্যের আর্থিক ও প্রাতিষ্ঠানিক কি কি সুবিধা পান? তাদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটগুলোই বা কেমন হয় বা কি কি সুবিধা থাকে সেখানে? এমন প্রশ্নের উত্তর খুঁজব স্টার এক্সপ্লেইনারে। মাইক্রোওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি। নেম ভবনে সংসদ সদস্যদের জন্য নির্ধারিত ফ্ল্যাটে মাইক্রোওয়েভ ও পর্দা না থাকার বিষয়টি সংসদে তোলেন বিরোধী দলের এক এমপি। জানিয়ে সংসদে বিতর্কে জড়ান সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। জামাত এমপি ডিমান্ডস ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভস এন্ড কার্টেন্স। এটা আমাকে অনেক লজ্জা দেয়। আমার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেব। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না। সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে আসলে কি কি সুবিধা থাকে? রাজধানীর মানিক মে অ্যাভিনিউ ও নাখালপাড়ায় রয়েছে সংসদ সদস্যদের জন্য নির্ধারিত আবাসিক ফ্ল্যাট। 3 রুমের এসব ফ্ল্যাটে প্রয়োজনীয় আসবাবপত্র যেমন বেড, সোফা, ডাইনিং টেবিল, চেয়ার, আলমারি ও অন্যান্য ফার্নিচার রয়েছে। আছে রান্নাঘরের মৌলিক সুবিধাও। ফ্ল্যাটগুলোতে রয়েছে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ। নিরাপত্তার জন্য ভবন এলাকায় সার্বক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও নিরাপত্তা কর্মী মোতায়েন থাকেন। আছে পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ কর্মী। বর্তমান বিধান অনুযায়ী সংসদ সদস্যরা প্রকারেজ ও টয়লেট্রিজ বাবদ মাসিক 6,000 টাকা, লন্ড্রির জন্য 1,500 টাকা ও টেলিফোনের জন্য 7,800 টাকা পান। আবাসিক এসব সুবিধার বাইরে একজন সংসদ সদস্য আরও নানা আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা পেয়ে থাকেন। যেমন সম্মানী বাবদ মাসে 55,000 টাকা, নির্বাচনী এলাকা ভাতা 12,500 টাকা, আপ্যায়ন বাবদ 5,000 টাকা, অফিস ব্যয় 15,000 ও পরিবহনের জন্য 70,000। পরিবার সহ চিকিৎসার জন্য 10 লাখ টাকার বিমা সুবিধাও পেয়ে থাকে এমপিরা। সংসদ অধিবেশন, সংসদ কমিটির বৈঠকে অংশ নিতে বিমান, রেল বা জাহাজে সর্বোচ্চ শ্রেণীর ভিত্তিতে ভ্রমণ সুবিধা ভাতা পান সংসদ সদস্যরা। আর দেশের ভেতরে ভ্রমণের জন্য বছরে 1,20,000 টাকা অথবা সমপরিমাণ মূল্যের ট্রাভেল পাস পান তারা। দৈনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে উপস্থিতির ভিত্তিতে দৈনিক ভাতা ও যাতায়াত ভাতাও দেওয়া হয় একজন সংসদ সদস্যকে। একজন সংসদ সদস্যের সবচেয়ে আলোচিত সুবিধাগুলোর একটি হলো শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ। দায়িত্বকালীন সময়ে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানিতে কাস্টমস ডিউটি, ভ্যাট ও অন্যান্য শুল্ক ছাড় পান তারা। নির্দিষ্ট সময় পর একই সুবিধায় নতুন গাড়ি আমদানির সুযোগও রয়েছে। যদিও ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল শুল্কমুক্ত গাড়ির সুবিধা না নেওয়ার ঘোষণা দিলে একই পথে হাঁটে সরকারি দলের সংসদ সদস্যরা। একসময় শান্তিপ্রিয় মানিকগঞ্জ পরিণত হয়েছে ভয় আর আতঙ্কের জেলায়। মাত্র 15 দিনের ব্যবধানে মানিকগঞ্জে ঘটেছে 6টির বেশি হত্যাকাণ্ড। আর গেল মাসে 2 মাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 15 জন। আর বিভিন্ন থানায় অপমৃত্যুর মামলা হয়েছে 31টি। এর মধ্যে আছে আলোচিত হত্যাকাণ্ড, গণপিটুনিতে নিহতের ঘটনা। জেলা জুড়ে একের পর এক হত্যা, সহিংসতা আর মরদেহ উদ্ধারে জনমনে বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা। এ কান্না এক সন্তান হারা মায়ের, এই কান্না স্বজন হারাদের। স্বজনরা জানান, সারাদিন নিখোঁজের পর 16 এপ্রিল রাত 10টার দিকে সন্ধান মেলে ছোট্ট শিশু আতিকার নিথর দেহ। এ সময় কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে সদর উপজেলার বনপাড়িল গ্রামের চারপাশ। ছোট্ট শিশুর হাত পা বাঁধা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভ। জড়িত সন্দেহে পিতা পুত্র সহ 3 জনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। ঘটনাস্থলেই নিহত হন 2 জন। গেল 30 মে মানিকগঞ্জের দৌলতপুরে পারিবারিক বিরোধের জেরে মা ও শিশু সন্তানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও পরে গলা টিপে হত্যার অভিযোগ ওঠে। অভিযুক্ত ইউসুফ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। 8 মে সিঙ্গাইরে চুরির অভিযোগে রাজীব নামে এক যুবককে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একদিন পরেই হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে খুন হন মা। মানিকগঞ্জ জেলা পুলিশের তথ্য বলছে 22 মে থেকে 8 জুন 18 দিনে জেলায় 6টির বেশি হত্যা ও সহিংসতার ঘটনা ঘটেছে। আর গেল 2 মাসে ঘটেছে 15টি হত্যাকাণ্ড। একই সময়ে বিভিন্ন থানায় অপমৃত্যুর মামলা হয়েছে 31টি। ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে 17টি। ধর্ষণ, খুন মানে সব বিষয়গুলো মিলিয়েই আমাদের নারীদের বাইরে বের হওয়াটা যেন একটা চ্যালেঞ্জ হয়ে গেছে আজকাল। ইদানিং মাদক এবং শিশু গ্যাংয়ের যে দৌরাত্ম্য এগুলো অনেক বেড়ে গিয়েছে। এইরকম পরিস্থিতি কখনোই দেখিনি আমরা। এখন
বর্তমান প্রেক্ষাপটে যেটা হইতেছে, যেটা মেনে নেওয়ার মতো না। অভিযোগ শহর থেকে গ্রাম সবখানে আশঙ্কাজনক হারে বেড়েছে অপরাধ। দ্রুত কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা সচেতন নাগরিকদের। সেমিনার, সিম্পোজিয়াম, সভা এই অনুষ্ঠান যদি করা যায় এবং ছাত্রছাত্রী অভিভাবকদের সম্মিলিত সভা যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় অচিরেই মানিকগঞ্জ থেকে এই সমস্ত অবিচারগুলো, অনাচারগুলো দূরীভূত করা সম্ভব। কিশোর গ্যাংটা ঠেকাতে হলে প্রথমে বলছি সামাজিক প্রতিরোধ করতে হবে। এটা প্রত্যেকটা গার্জিয়ানের এখানে সচেতন হতে হবে। একের পর এক প্রাণহানির ঘটনা ঘটলেও বেশিরভাগ ক্ষেত্রেই ধরাছোঁয়ার বাইরে অপরাধী। আপনাদেরকে এতটুকু দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি, উদ্বেগের কিছু নাই। যে ধরনের অপরাধগুলো হচ্ছে আমরা কিন্তু চেষ্টা করি আগে এগুলোকে প্রতিরোধ করার জন্য। প্রতিরোধ যদি আমরা না করতে পারি, পরবর্তীতে তারা যেন আইনের আওতায় আসে, আমরা এইটা নিয়ে আমরা যথেষ্ট সজাগ আছি এবং সচেষ্ট আছি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি মানিকগঞ্জবাসীর। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। সুইস ব্যাংকে বাংলাদেশিদের বিপুল পরিমাণ আমানতের মূল উৎস খোঁজার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, জুলাই অভ্যুত্থানের পর অস্থিরতার সুযোগ নিয়ে অর্থ পাচার হয়েছে। এখন এটি ফেরাতে কাজ করতে হবে বর্তমান সরকারকে। এ বিষয়ে আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। 2023 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ছিল মাত্র 1,77,00,000 ফ্রা। তবে 2025 সাল শেষে তা নজিরবিহীন লাফ দিয়ে 83,41,00,000 ফ্রাতে ঠেকেছে। টাকার অঙ্কে এই জমার পরিমাণ দাঁড়িয়েছে 12,700 কোটি টাকার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, আমদানি রপ্তানিতে পণ্যের প্রকৃত দামের চেয়ে বেশি বা কম মূল্যে দেখানোর মতো বাণিজ্যিক কারসাজির মাধ্যমেই সবচেয়ে বেশি টাকা বাইরে গেছে। মূলত 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন ও শাসন ব্যবস্থার পালাবদলের অস্থিরতাতেই হঠাৎ এই বিপুল পরিমাণ পুঁজি বিদেশে গেছে। রেজিম চেঞ্জ হয়েছে, আগে রেজিমে যারা নাকি অবৈধ টাকা পয়সা উপার্জন করেছে, যারা নাকি পাচারকারী, তারা তো ডেফিনেটলি এগুলো পাচার করে দেওয়ার জন্য সচেষ্ট থাকবেই। সেটা একটা বড় কারণ হতে পারে। বাংলাদেশে মানি লন্ডারিংয়ের সবচেয়ে বড় সোর্স হচ্ছে আপনার ট্রেড বেস মানি লন্ডারিং, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, এর মাধ্যমে সবচেয়ে বেশি টাকা পাচার হয়। তবে সুইস ব্যাংকে জমার 98% বাণিজ্যিক ব্যাংকগুলোর। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, আতঙ্কিত না হয়ে এই টাকার মূল উৎস খতিয়ে দেখা জরুরি। সরকারের প্রথমে এটা জানতে হবে যে এইগুলো যে গিয়েছে, এগুলোর সোর্সগুলো কি, এগুলো কি সত্যিকার অর্থে ইলিগেল সোর্স থেকে গিয়েছে নাকি লিগেল টাকা পয়সা হইতে পারে, তাই না? তো সুতরাং এইটা সরকার আগে জানতে হবে। কিন্তু সরকারের তো সেই ধরনের নেটওয়ার্ক আছে বলে আমার মনে হয় না, বা সেই ধরনের প্রভাব প্রতিপত্তি খাটাতে পারবে বলেও আমার মনে হয় না। অর্থনীতিবিদরা বলছেন, রেকর্ড মূল্যস্ফীতির বাজারে দেশের পুঁজি বাইরে চলে যাওয়া বা আটকে থাকা সাধারণ মানুষের ওপর চাপ আরো বাড়াবে। সুইস ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের সাথে বিশেষ করে যে একটা চুক্তি করা, এবং এই ভারত করেছে, এবং ভারত করার কারণে কিন্তু ওই টাকাটা অবৈধ না বৈধ সেটা কিন্তু ট্রেস করা যায়। সুতরাং বাংলাদেশের দিক থেকেও এরকম যদি চুক্তি করা যায়, তাহলে তখন আসলে ট্রেস করা যাবে যে কারা কারা এই অর্থটা নিয়ে গেলেন এবং সেটা বৈধ না অবৈধ। এসব অর্থ দেশে ফিরিয়ে আনা নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করছেন এই অর্থনীতিবিদ। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার উন্নয়নের বেসরকারি বিনিয়োগ হাব গড়ে তোলার কথা বলা হয়েছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ অর্থায়নের জন্য বেশ কিছু উন্নয়নের কথা বলা হলেও ভালো কোম্পানি তালিকাভুক্তিতে নেওয়া হয়নি কর ছাড়ের উদ্যোগ। তাই কাঠামোগত উন্নয়নে বাজারের গতি বাড়লেও কর ছাড়ের মতো কিছু সিদ্ধান্ত দরকার বলে মত ব্যবসায়ীদের। অপরদিকে যেসব উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে, সেগুলো গত কয়েক বছর ধরে কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য বাস্তবায়ন হচ্ছে না বলে জানান বিশ্লেষকরা। তাই শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিকল্পনা কার্যকর করার পরামর্শ তাদের। আতাউর নিয়নের প্রতিবেদনে বিস্তারিত। নতুন অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার উন্নয়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে বেসরকারি বিনিয়োগ হাব গড়ে তোলার কথা বলা হয়েছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ অর্থায়নের জন্য বন্ড মার্কেট এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন করা হবে। এছাড়া কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড, সুকুক এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ উপকরণের উন্নয়নও চলমান আছে। সম্ভাবনাময় কোম্পানিগুলোর তালিকাভুক্ত হওয়া সহজ করতে জটিলতা কমিয়ে এনে সময় কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। বাজারের লেনদেন প্রক্রিয়া আরও দ্রুত করার উদ্যোগ নেওয়ার অংশ হিসেবে শেয়ার দিনে কিনে দিনেই বিক্রির ব্যবস্থা করা হবে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা ও শেয়ার বিক্রির অর্থ দিনেরটা দিনেই তুলে নেওয়ার ব্যবস্থা করা হবে। এসব উদ্যোগ বাজারের গতি বাড়াবে বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে এর সঙ্গে কর ছাড়ের মতো কিছু সিদ্ধান্ত দরকার ছিল বলে মত তাদের। এখন 5% ডিফারেন্স আছে, এটার উপরে সরকার কোনো
কিছু করেন নাই, যেভাবে আছে এভাবে রেখে দিছেন। সো উনাদের বক্তব্য হলো যে 10% দিলেও খুব বেশি যে লিস্টিং হয় কথাটা এরকমও না, উনাদের বক্তব্য। সো আমার কাছে যেটা মনে হয় যে ওইটার চেয়ে পলিসিগতভাবে যদি কোনো চেঞ্জ আনা যায়, যাতে করে একজন ইস্যুয়ার সে উদ্বুদ্ধ হয় পলিসির মাধ্যমে, তাহলে কিন্তু জিনিসগুলো সহজ হবে। বিশ্লেষকরা বলছেন, নতুন বাজেটে যেসব উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে সেগুলো গত কয়েক বছর ধরেই চলমান। কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য বাস্তবায়ন হচ্ছে না। তাই শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিকল্পনা কার্যকর করার পরামর্শ তাদের। ডিএসসির যারা আছে তাদের সদিচ্ছা, যারা এখানে বার্গেনিং গ্রুপ আছে তাদের সদিচ্ছা, কারণ দে আর ইনডাইরেক্টলি এগুলোকে তারা ঝুলিয়ে রাখছে। সো বাংলাদেশের কোনোদিনই পরিবর্তন হবে না যদি কাজ বোঝে, জানে কোথায় কি করতে হবে, সেই ব্যাপারে যদি এক্সপার্টাইজ না থাকে, ওই চেক অ্যান্ড ব্যালেন্স করে আপনি এই গ্রুপের কাছ থেকে একটু ইন্টারেস্ট নিয়ে, ওই গ্রুপের কাছ থেকে ইন্টারেস্ট নিয়ে সবাইকে রাজি খুশি রেখে গুড গভর্নেন্সও মেকশিওর হবে না, বাজারও ঠিক হবে না। আপনাকে বাজার ঠিক করতে হলে জানা, বোঝা, বাস্তবায়ন করার মতো ম্যান্ডেট এবং বাস্তবায়ন করার মতো নলেজ, বাস্তবায়ন করার মতো কারো দিকে আমি তাকাবো না, বাজারকে ঠিক রাখতে চাই, আন্তর্জাতিক মান নিতে চাই, এই ধরনের লোক লাগবে। বিশ্লেষকদের মতে পুঁজিবাজারের মূল সংকট চাহিদা অনুযায়ী মানসম্পন্ন কোম্পানির শেয়ারের ঘাটতি ও অনিয়ম ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া। সরকারকে এই দিকে বেশি নজর দিতে হবে। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। ভারতের আমদানি নিষেধাজ্ঞার প্রভাবে কমেছে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। স্থবিরতা নেমে এসেছে বন্দর কেন্দ্রিক অর্থনীতিতে। আব্দুল্লাহ আল মাহমুদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। এক সময় প্রতিদিন কোটি টাকার পণ্য রপ্তানিতে সরব থাকত আখাউড়া স্থলবন্দর। তবে ভারতের আমদানি নিষেধাজ্ঞায় কমেছে রপ্তানি, স্থবির বন্দর কেন্দ্রিক বাণিজ্য। এতে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা, কমেছে কর্মসংস্থানও। 1994 সাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে চলছে বাংলাদেশ ভারতের আমদানি রপ্তানি বাণিজ্য। এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 2 কোটি টাকার পণ্য রপ্তানি হয়। তবে গত বছরের মে মাসে গার্মেন্টস, প্লাস্টিক, মেলামাইন, কাঠের ফার্নিচার ও প্রক্রিয়াজাত খাদ্যসহ কয়েকটি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এতে ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা দাবি করেন বন্দরের রপ্তানি আয়ের বড় অংশই আসত এসব পণ্য থেকে। এখানে প্রচুর ব্যবসা ছিল, আমদানি ও রপ্তানি ছিল বেশি। এখন বর্তমান যে প্রেক্ষাপটে আমরা একদম অবসর, কোনো কাজ নাই। অসংখ্য ড্রাইভার তারা রাস্তায় বসে গেছে, আমাদের ব্যবসায়ীরাও একবারে বেকারত্বের মধ্যে আছে। ব্যবসায়ী নেতাদের আশা, দুই দেশের আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে আবারও গতি ফিরবে রপ্তানি বাণিজ্যে। যেই সমস্ত পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার, সেটি খুলে দেয় কূটনৈতিক তৎপরতার মাধ্যমে, তাইলে আমাদের ব্যবসা অত্যন্ত ফলপ্রসূ হবে এবং আমাদের বন্দরটি প্রাণবন্ত হয়ে উঠবে। সমস্যা সমাধানে আলোচনা চলছে বলে জানিয়েছে বন্দর ও শুল্ক কর্তৃপক্ষ। যদি এই বন্দরে বিধিনিষেধগুলি না থাকে, তাহলে এই বন্দর দিয়ে আমদানি রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, সেই সঙ্গে ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি। আশা করি ব্যবসার পরিমাণ বাড়বে। জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে এ ব্যাপারে আলোচনা চলছে এবং খুব দ্রুতই হচ্ছে এটা সমাধান হবে, এই ধরনের একটা আশ্বাস আমাদেরকে দেওয়া হয়েছে। বর্তমানে পাথর, সিমেন্ট, হিমায়িত মাছ, আটা, ময়দা ও শুটকি রপ্তানি হচ্ছে এই বন্দর দিয়ে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেখছেন স্টার নিউজ, ফিরছি একটু পর। বাংলার মাটির ঘ্রাণ, যে মাটি আগলে রাখে হাজার বছরের ঐতিহ্য, সুবাসে ভরা, প্রকৃতির যত্নে উৎপাদিত, স্বচ্ছতায় নিখুঁত, প্রতিটি দানায় বিশুদ্ধতার অঙ্গীকার। ফুডেলা চিনিগুড়া চাল, হৃদয়ে ছোঁয়া স্বাদে সাজুক উৎসবের গল্প, প্রতিটি দানায় ভালোবাসার ঘ্রাণ। সাদা মেঘের মতো ওড়ে এক চিমটি মায়া, হালকা সুবাসে মিশে আগলে রাখা ছায়া।
নরম হাতের ছোঁয়ায় স্মৃতির ওই ক্যানভাসে ফুডেলা হাসছে আজ মমতার সুবাসে প্রয়োজন আর আয়োজনের সেই পুরনো বন্ধনে ফুডেলা আছে হারানো স্মৃতির প্রতিটি ক্ষণে। স্বাদ ও ঘ্রাণ একদম আমাদের বাড়ির ভাঙানো আটার মতো, তাই না? ফুডেলা আটা ময়দা সুজি শুদ্ধতায় পূর্ণতায়। ফুডেলা একটি নাবিল পণ্য। প্রকৃতির বিশুদ্ধতায় শুরু হোক দিন। বাছাইকৃত সেরা দানা আর অত্যাধুনিক মেশিনে তৈরি শতভাগ খাঁটি দেশি সরিষার তেল। ফুডেলা সরিষার তেল, যার প্রতি ফোঁটায় আছে স্বাস্থ্যকর জীবনের প্রতিশ্রুতি। ফুডেলা সরিষার তেল, খাঁটি ঝাঁঝে, দেশি স্বাদে। প্রকৃতির বিশুদ্ধতায় শুরু হোক দিন। বাছাইকৃত সেরা দানা আর অত্যাধুনিক মেশিনে তৈরি শতভাগ খাঁটি দেশি সরিষার তেল। ফুডেলা সরিষার তেল, যার প্রতি ফোঁটায় আছে স্বাস্থ্যকর জীবনের প্রতিশ্রুতি। ফুডেলা সরিষার তেল, খাঁটি ঝাঁঝে, দেশি স্বাদে। দেখছেন স্টার নিউজ। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন যুদ্ধবিরতির 1 মিনিটের পরই লেবাননে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যরাত থেকে এ পর্যন্ত অর্ধশত মানুষের প্রাণ গেছে। ইসরায়েল দাবি করছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চললে তারাও হামলা বন্ধ করবে। এর আগে হিজবুল্লাহ হামলায় প্রাণ গেছে ব্যাটালিয়ন কমান্ডার সহ 4 ইসরায়েলি সেনার। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ঐতিহাসিক সমঝোতার পর সাধারণ লেবানিজদের আশা ছিল দেশটিতেও থামবে যুদ্ধের দামামা, কিন্তু দক্ষিণের নাবাতিয়ের এই আবাসিক ভবনের মতোই গুড়িয়ে গেছে সেই স্বপ্ন। নাবাতিয়ের মতোই হারুফ এলাকাতেও হয়েছে হামলা। গোলার আঘাতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। 2-এর পৌর ভবনের কাছে একটি মোটরসাইকেল লক্ষ্য করে চালানো হয় ড্রোন হামলা। নিশ্চিত করা হয় চালকের মৃত্যু। এছাড়া আল শারকিয়া 2-এর কাফারসির গ্রামেও পৃথক হামলায় হতাহত হন অনেকে। এসব হামলার জন্য সাফাই গিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এক বিবৃতিতে দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার জবাবেই তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামোতে লক্ষ্য করে এই অভিযান চালাচ্ছে। তেল আবিব ঘোষণা দিয়ে রেখেছে, মার্কিন ইরান সমঝোতা স্মারক সত্ত্বেও হামলা অব্যাহত থাকবে। বলা হচ্ছে, লেবানন ইস্যুতে ইসরায়েলের চাপের কারণেই আজ সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত মার্কিন ইরান শান্তি আলোচনা হচ্ছে না। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ইসরায়েলের এই অতি আগ্রাসী সামরিক পদক্ষেপের কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র ইরান শান্তি ঐতিহাসিক প্রচেষ্টা। এটি এখন স্পষ্ট যে তেল আবিব আঞ্চলিক উত্তেজনা জিইয়ে রাখতেই বারবার এই হঠকারী পথ বেছে নিচ্ছে, আর এর চড়া মাশুল দিতে হতে পারে মধ্যপ্রাচ্য সহ শান্তি প্রত্যাশী গোটা বিশ্বকে। ইফতিহাদুল মাহমুদ, স্টার নিউজ। দর্শক, এই ছিল স্টার নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।